শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবর বিশ্লেষণ, এছাড়া আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, এই অনুষ্ঠান ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে। তবে আজ আমরা শুরু করতে চাই রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ চলছে সেই খবর দিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব শাহবাগে সহকর্মী ফজলে রব্বি সৌরভের কাছে আমি জানতে চাইব যে সৌরভ, এই যে দুইটি সমাবেশ ঘিরে প্রস্তুতি, আপনি বিএনপির সমাবেশে ছাত্রদলের সমাবেশে আছেন, সেখানকার প্রস্তুতি কেমন এবং কখন নাগাদ শুরু হবে এবং সেখানে আসলে নেতাকর্মীরা কি বলছেন, তাদের অনুভূতির কথা জানাবেন। শাহাদাত, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু ছাত্র সমাবেশের আয়োজন করেছে, যেটি এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ 2টা নাগাদ কিন্তু আজকের এই সমাবেশ শুরু হবে, যেখানে আজকের এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখন শাহবাগের এই মঞ্চের সামনে আসছে খণ্ড খণ্ড মিছিল, এবং একই সাথে বেলা 3টার পর কিন্তু আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর যেমনটি বলছিলেন যে আমরা দেখতে যাচ্ছি মূল মঞ্চে এখন অন্য সহযোগী যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন, এবং মূল পর্ব শুরু হওয়ার আগে কিন্তু এই আজকের এই সমাবেশ প্রাঙ্গণে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, যারা কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে তাদের যে সাংগঠনিক ইউনিট রয়েছে সেই সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা আজকের এই অনুষ্ঠানে আসবেন। আপনি জানেন যে আসলে জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, অর্থাৎ গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনে ঘটে। তার বড় একটি স্টেক হোল্ডার ছিল এই ছাত্ররা। সেই ছাত্রদেরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই সমাবেশের আয়োজন করেছে। যে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে তারা যেটি বলছেন যে ছাত্রদের গত 16-17 বছর যাবৎ যে তরুণ সমাজ, অর্থাৎ যারা ভোট দানের অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা আগামী দিনে যেন তাদের ভোটের অধিকার যেন ফিরে পায়, সে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আগামী দিনে ছাত্রদের অর্থাৎ তরুণদেরকে রাজনীতিমুখী করতে কিন্তু আজকের এই সমাবেশ থেকে বার্তা আসবে বলে তারা মনে করছে। একই সাথে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান আজ এই সমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, অর্থাৎ তরুণদের অংশগ্রহণ, একই সাথে যে ভোটের অধিকার থেকে এই দেশের জনগণ বঞ্চিত ছিল, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ থেকে বার্তা আসবে বলে তারা বলছেন। একই সাথে আজকের এই সমাবেশে তারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা আসবেন, সেই নেতাকর্মীরা আজকের এই সমাবেশে তাদের যে আগামী দিনের যে কর্ম পরিকল্পনা সেটিও তারা পাবেন বলে তারা বলছেন। অর্থাৎ আজ সমাবেশ ঘিরে যে তরুণদের যে নেতৃত্ব, সেই তরুণ সমাজকে রাজনীতির সাথে এই সমাবেশটি তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নিয়ে এসে শাহবাগে করছে। অর্থাৎ শাহবাগে আজকের এই সমাবেশ হওয়ার কথা ছিল না, যদিও অন্য একটি রাজনৈতিক দলের অনুরোধে সাড়া দিয়ে তারা আজকে শাহবাগে এই সমাবেশ করছে। এই সমাবেশে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন, কিন্তু আকাশে যদিও কিছুটা মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, তবেও মেঘ বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের নেতাকর্মীরা দলে দলে আজকে এই সমাবেশে যোগ দেবেন বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের এই সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য প্রদান করবেন। এবং আপনি জানেন যে যেহেতু শাহবাগ অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চলে আজকের এই সমাবেশ করার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। অর্থাৎ মূল সড়কগুলো বন্ধ থাকার কারণে কিন্তু জনগণের কাছে তারা দায়বদ্ধতার জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছে, এবং সেই সাথে কিন্তু জরুরি যানবাহন চলাচলের জন্য কিন্তু তারা বেশ কিছু রাস্তা যদিও খোলা রেখেছে, উন্মুক্ত রেখেছে, অর্থাৎ জরুরি সেবা যেন নির্বিঘ্নে করা যায় সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার
কাছে শাহবাগের মূল মঞ্চের সামনে থেকে ছাত্রদলের আজকের সমাবেশের সবশেষ তথ্য। আমরা যাব, আমাদের আরেক সহকর্মী রয়েছেন বদরুল আলম শাওন, আমরা যাব তার কাছে। শাওন, ধন্যবাদ সৌরভ। আসলে আপনি ঠিকই বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে বছর পূর্তি, সেই শোক ও বিজয় উদযাপন উপলক্ষে আজকে কিন্তু এই সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারা এটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, মূলত জুলাই 36 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা 3 আগস্ট কর্মসূচির ডাক দিয়েছিল। শুরুতে এই কর্মসূচিটি ছাত্রদলের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল, তবে সেখানে অন্য একটি রাজনৈতিক দলের অনুরোধে তারা তাদের ভেন্যু চেঞ্জ করে এবং সেখান থেকে তারা এই শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় কিন্তু আজ দুপুর 3টা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে রাজধানীর ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এই শাহবাগ চত্বরে আসছেন। ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা এটি স্মরণকালের সবথেকে বড় সমাবেশের আয়োজন করতে চায়, সেই উপলক্ষেই কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। পাশাপাশি 64 জেলা থেকে ছাত্রদলের যে বিভিন্ন কমিটি রয়েছে, সেই কমিটির লোকজন কিন্তু ঢাকা এই শাহবাগের যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করবে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে, কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে যারা নেতাকর্মী যারা আসবেন এখানে এবং এখানে সমাবেশে যোগ দিবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যে যাতে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন এগুলো সঙ্গে না নিয়ে আসেন, কোনো ধরনের স্লোগান না দেন, সেই বিষয়টি পালন করতে বলেছেন। পাশাপাশি ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, সেই অ্যাম্বুলেন্স সার্ভিস, যেহেতু এই অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যাতে কোনো ধরনের রোগীর আসা যাওয়াতে বিঘ্ন না ঘটে, সেই বিষয়টি কিন্তু নজর রাখতে বলেছেন ছাত্রদলের কেন্দ্র থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট মিছিল সহকারে এই শাহবাগ চত্বরে আসছে ছাত্রদলের নেতাকর্মীরা। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের জাতীয় শহীদ মিনারে রয়েছেন মাঝহার ইসলাম, আমরা সরাসরি চলে যাব সেখানে। মাঝহার, যে শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শাহবাগে ছাত্রদলের যে সমাবেশ চলছে, ঠিক এই একই সময়ে জাতীয় শহীদ মিনার 1 দফা ঘোষণার উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু আজকে বিকাল 4টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা জাতীয় শহীদ মিনারের যে অবস্থা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং কেন্দ্রীয় নেতা যারা, তারাও কিন্তু এখানে আসছেন এবং মূল প্রোগ্রাম যেহেতু 4টায় শুরু হবে, প্রোগ্রামের খোঁজখবর নিচ্ছেন নেতাকর্মীরা কেমন আসছে, কোথা থেকে আসছে। আমরা স্থানীয় নেতাকর্মী বা বিভিন্ন জেলা থেকে যারা আসছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আজকে এই জায়গায় তারা আসলে আরেকটি বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কিভাবে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 64 জেলা ঘুরে এসে তারা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যে প্রতিশ্রুতি নিয়ে এসেছে, এই জিনিসগুলো আজকে এখানে তুলে ধরবেন দলটির একেবারে প্রতিষ্ঠাতা হবে নাহিদ ইসলাম। তবে বলে রাখি, এই জায়গায় আজকে যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, সেটি হচ্ছে যে জুলাই সনদ নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে। জুলাই সনদের কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনও ঠিক হয়নি, যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 2 বছরের মধ্যে, আগামী বছর যে সরকার আসবে তারা 2 বছরের মধ্যে এটা তারা নিষ্পত্তি করবেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটার আপত্তি জানানো হয়েছে। তারা যেটি বলছে এটির আইনি ভিত্তি থাকতে হবে এবং এই সরকারের আমলেই সেটি বাস্তবায়ন হতে হবে। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যনীতি যে অবহেলা বা যে ধরনের নৈরাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে, এই নৈরাজ্যের মধ্য দিয়ে যাওয়ার ফলেই কিন্তু মানুষের যখন অধিকার ছিল না, মানুষ যখন কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। ফলে এনসিপি নেতারা বলছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেই 24-এর গণ অভ্যুত্থান কীভাবে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নের প্রক্রিয়াগুলো আজকে তারা তাদের এই সমাবেশের মাধ্যমে তুলে ধরবেন। এই শহীদ মিনারে আমাদের আরেক সহকর্মী জুবের সানি রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে সর্বশেষ তথ্য। সানি,
মাজার, ধন্যবাদ। আপনি মঞ্চের কাছাকাছি ছিলেন না, আমি মঞ্চের ঠিক বাইরের জায়গাটিতে রয়েছি। এখনও কিন্তু নেতাকর্মীরা অনেকেই আসছেন এবং যেহেতু 4টায় এই সমাবেশটি শুরু হবে, সেক্ষেত্রে বলা যায় যে কিছুক্ষণের পরে যে নেতাকর্মীরা রয়েছেন তারা আজকের আসা শুরু করবেন। এবং যে তথ্যগুলো একটু জানিয়ে রাখতে চাই, আজকে নতুন বাংলাদেশের 24 দফা ইস্তেহার ঘোষণা করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা যেটি বলছেন যে সারা দেশে যে তাদের পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন তারা নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চান। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা যে 24 দফা সেটি কিন্তু আজকের ঘোষণা করতে যাচ্ছেন নতুন বাংলাদেশের ইস্তেহার। এবং আরেকটি বিষয়, আজকের দিনটি 3 আগস্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই 3 আগস্টেই এই জাতীয় শহীদ মিনার থেকেই কিন্তু এক দফার যে দাবি, হাসিনা পতনের যে দাবি, সেটি কিন্তু তোলা হয়েছিল এই তখন ছাত্র যারা ছিলেন তাদের কাছ থেকে। এবং সেই দিনেই নতুন বাংলাদেশের যে ইস্তেহার সেটি কিন্তু ঘোষণা করতে যাচ্ছে দলটি। এবং আমি যদি একটু নিরাপত্তা প্রসঙ্গে বলি যে এই সমাবেশকে কেন্দ্র করে এবং একই সঙ্গে আমার সহকর্মীরাও যেটি বলছিলেন যে শাহবাগে ছাত্র দলের একটি সমাবেশ চলছে, সে কারণে কিন্তু এই পুরো এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তার কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শাহবাগের প্রবেশের রাস্তাগুলো বন্ধ রয়েছে এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং একই সঙ্গে এই শহীদ মিনার এবং অন্যান্য যে আশেপাশের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বলা যায় যে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। আমরা পুলিশ সদস্যদেরকে দেখছি এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সঙ্গে যে মূল সড়ক সেটি বন্ধ রাখা হয়েছে। তো আমি যদি সবশেষ একটু জানাই যে এখনো সমাবেশ শুরু হতে প্রায় 3 ঘন্টার মতো সময় বাকি রয়েছে, কিন্তু এখনই কিন্তু অনেকেই আসছেন এবং সময় যত গড়াবে নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি সেটি বাড়বে এবং তার যে সব প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তো এখন এই ছিল আমার কাছে এনসিপির যে সমাবেশ তার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। সানি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ছাত্রদল এবং এনসিপির 2 জায়গায় শাহবাগ এবং শহীদ মিনারে তাদের সমাবেশের প্রস্তুতি চলছে, সেই খবরাখবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে যাচ্ছি বিরতির পর এসে আমরা আমাদের নিয়মিত আয়োজন ব্যবসা বাণিজ্যের খবরে যাব। আপনাদেরকে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। শুল্ক কমে আসায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেল বাংলাদেশ। তবে নতুন শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে রপ্তানি কমবে বাংলাদেশের। তাই শুল্ক আরও কমিয়ে আনা যায় কিনা সে চেষ্টা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। শনিবার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি। কেটে গেছে আশঙ্কার কালো মেঘ। অনেক চেষ্টায় কমে এলো 35% শুল্কের বোঝা। এটি সরকারের বড় সাফল্য বলছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএর সভাপতি। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সমূহ বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। আগের 16.5% সাথে অতিরিক্ত 20% যোগ হয়ে এখন নতুন শুল্ক দাঁড়িয়েছে 36.5%। বিজিএমইএ বলছে বাড়তি শুল্ক বহন করবে বিদেশি ক্রেতারা। এতে ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ কমিয়ে দিতে পারে এমন শঙ্কা তাদের। তাই শুল্ক আরো কমিয়ে আনার চেষ্টা করতে সরকারের প্রতি আহ্বান বিজিএমইএর। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে। হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। তবে রপ্তানি পণ্যের কমপক্ষে 20% কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে সমপরিমাণ পণ্যে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে না। ইউএসটিআর এর এমন শর্তে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যে কোনো জিনিস আপনি ইউএসএ তে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। এখন যদি আপনি 40% যদি ইউএস কন্টেন্ট ইউজ করেন, তাহলে 40%-এর উপরে আপনি ট্যারিফ ফ্রি পাবেন। তো এই সুযোগ যেহেতু আসছে, এখন ইউএস থেকে কটনের আমদানি সে অটোমেটিকলি বৃদ্ধি পাবে। নতুন শুল্কের প্রভাবে কোনো কারখানা যাতে বন্ধ হয়ে না পড়ে সেজন্য সরকারের সহায়তা চেয়েছে বিজিএমইএ। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।
দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম বিজিএমইএ এর গতকাল তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তারা পুরো বিষয়টি তুলে ধরেছেন। শুল্ক কমার ফলে আসলে বাংলাদেশের রপ্তানি বাজারে যে স্বস্তি ফিরেছে এবং এর সাথে সাথে সরকারকে তারা আহ্বান জানিয়েছেন যাতে এই আলোচনা অব্যাহত রাখা যায়, কারণ অন্যান্য দেশও এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে শুল্ক আরও কিভাবে কমিয়ে আনা যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। জনাব মহিউদ্দিন রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সেখানকার এত রাতের বেলা আমাদের সাথে কষ্ট করে যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে আসলে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা মোটামুটি জানি যে আসলে কিসের মধ্য দিয়ে এই আলোচনাগুলো হয়েছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং সরকারের অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত সাফল্য এসেছে। তবে এইটিকে আরও কমিয়ে আনার সুযোগ আছে কিনা এবং সেই আলোচনা অব্যাহত যদি রাখতে চান সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে যারা আসলে 35% তো আসলে আমরা আরোপ করিনি, এটা যুক্তরাষ্ট্র আরোপ করেছিল। সেইখান থেকে যে আসলে একদম শেষ মোমেন্টে একদম মানে আমাদের সবারই কিন্তু নাবিশ্বাস উঠে যাচ্ছিল যে আসলে কি হচ্ছে। কারণ 35% যদি থাকতো ডেফিনেটলি সেটা আমাদের জন্য কম্পিটিশনের বাইরে চলে যেতে হতো এবং একটু আমাদের বেগ পেতে হতো এই মার্কেটে। কারণ এই মার্কেটটা আমরা বরাবরই ভালো করছিলাম। বিগত 10 বছর ধরে আমরা 35-40% কিন্তু টোটাল গ্রো করেছি এখানে, এবং অন এভারেজ আমরা এখন প্রতি মাসে প্রায় 20% উপরে গ্রো করছি। তেমন সময় এই ধরনের একটা সংবাদ আমাদের জন্য আসলেই সুখকর ছিল না। তবে দেখা গেল যে শেষ মোমেন্টে আমাদের শুল্কটা অন্য আমাদের যে প্রতিযোগী ছিল তাদের সমপরিমাণে 20% আনা হয়েছে। এখন একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি খুশির সংবাদ যে 35 থেকে আমরা বেশি চলে এসেছি, এটা তো ডেফিনেটলি আমরা তার মানে আমরা একটা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি যে কম্পিটিশনে এসেছি। আর আগে কি ছিল, আমরা কিন্তু আগেও এই প্রতিযোগী দেশগুলো কম বেশি আমরা এরকমই ছিলাম, সমান সমান শুল্কেই আমরা ছিলাম। শুধুমাত্র ভারত আমাদের থেকে 5% বেশি শুল্ক এখন দিবে। চায়না এখনো কিছুটা বাড়তি শুল্ক আছে দেখাচ্ছে, বা যদিও সেখানে নেগোসিয়েশনের একটা কথা এখনো চলছে এবং সম্ভবত সেখানে রিভিশন হবে, বা যদি রিভিশন হয়ও হয়তো চায়না থেকে যে ব্যবসা আসলে চলে আসছে বা বিগত বেশ কিছু বছর ধরেই সরছে, সেগুলো সরবে এবং বাংলাদেশ সেটা সুফল এখন পাবে। আগেও পাচ্ছিল, এখনো পাবে। এখন আর আপনি যদি বলেন যে আরো কিছু নেগোসিয়েশনের সুযোগ থাকে কিনা, দেখেন নেগোসিয়েশন তো আসলে সবসময়ই চলতে পারে এবং সুযোগ থেকেই থাকে। আমাদের প্রতিযোগী যে দেশগুলো আছে তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে যে ফার্দার নেগোসিয়েশন এখানে কি করা যায়। ভারত খুব সহসা ছেড়ে দিবে বলে আমার মনে হয় না, কারণ তারা কিন্তু অনেকটা ধরেই নিয়েছিল, তারা অনেকটা উল্লাসই করে বসছিল যে বাংলাদেশের থেকে ব্যবসা সবকিছু তাদের এখানে চলে যাচ্ছে। সো এবং পুরো সেক্টরই কিন্তু ওরা নড়ে চড়ে বসছিল, এবং সাথে সাথে এই 25% ঘটনার পরেও কিন্তু ওরা আবার নড়ে চড়ে ওদের শেয়ার বাজার থেকে শুরু করে সবকিছুতে ধস বসেছে। সুতরাং এই ভারত বলেন এবং ভিয়েতনাম বলেন তারাও কিন্তু চেষ্টা করবে, চায়নাও কিন্তু চেষ্টা করবে যে কিভাবে তাদের শুল্কটা আরো ফার্দার কমানো যায়। সুতরাং এই জায়গায় কিন্তু আমাদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আর যদি ধরে নিচ্ছি যদি এখনের মতোই থাকে, বাংলাদেশের যেই ধারাবাহিকতা ছিল, আমরা বরাবরই আমেরিকার মার্কেটে ভালো গ্রো করছি, ভালো গ্রো করে এসেছি, এবং আমরা এখন সেখানে আমরা তৃতীয় অবস্থানে অবস্থান করছি। আশা করি সামনে আমরা সেটা ধরে রাখতে পারবো। তবে কিছুটা যেই শঙ্কা থাকে সেটা হচ্ছে কি, যেটা আমার মাননীয় প্রেসিডেন্ট অলরেডি বলেছেন, বাবু ভাই যেটা বলেছেন যে দেখেন যখন আলটিমেটলি শুল্ক বাড়া মানে তো প্রোডাক্টের কস্ট বাড়া মানে ভোক্তা উপরে যেয়ে পড়া। স্বাভাবিকভাবে এই বাড়তি যে 20%ই আমাদের ভোক্তা কেন সবারই কম বেশি এরকমই হয়েছে, এই টাকাটা তো আসলে ভোক্তাকে এখন এক্সট্রা গুনতে হবে স্বাভাবিক। তার মানে হয়তো একটা সংখ্যা থাকে যে নিকট ভবিষ্যতে হয়তো একটা সেলস ড্রপ করতে পারে, কারণ ডেফিনেটলি এই পরিমাণ অর্থ ব্যয় করা হয়তো ইকোনমি যদি ওদের আবার পুনরুদ্ধার না হয়, স্টেবল না হয়, সেক্ষেত্রে একটু ডিফিকাল্টিজই হবে। আর সেটা যদি হয় ইনিশিয়ালি একটা ধাক্কা হয়তো কিছুটা আমাদের আসবে, বাট যদি আমি দেখি ইতিহাস কি বলে, আমাদের গতানুগতিক ধারা কি বলছে, এবং একটা সময় তো স্টেবল হতেই হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের দূরবর্তী অবস্থানে অবশ্যই বাংলাদেশের ভালো করার, ভালোভাবে এগিয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে আমেরিকার মার্কেটে আমি মনে করি। একটি বিষয়ে গতকাল যেটি আসলে বলছেন যে এই ইউএসটিআর থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেখানে আসলে বলা হয়েছে যে তাদের পণ্য যদি ব্যবহার করা হয়, কাঁচামাল যদি ব্যবহার করা হয়, তুলা, সুতা বা অন্যান্য সেক্টরের ক্ষেত্রে অন্যান্য কাঁচামাল, সেক্ষেত্রে একটি ছাড়ের ব্যবস্থা আছে। সেই সুযোগে নিশ্চয়ই এখন ব্যবসায়ীরা সেই চেষ্টা করবেন। সেখানে খরচ বাড়ার কি কোনো শঙ্কা আছে? মানে উৎপাদন খরচ কি বাড়বে নাকি সেটি ক্রেতা বহন করবে?
দেখুন যে 20%-এর কথা যেটা বলা হচ্ছে, যদি ইয়া করা হয়, ফর এক্সাম্পল তুলা যদি আমরা ইম্পোর্ট করি, তুলার যে পার কেজি কস্ট সেটা তো আসলে হয়তো 10-15-20 সেন্ট মানে এরকমই ভেরি করবে। তো সেরকম যদি ভ্যারি করে, আপনার ওদের র ম্যাটেরিয়ালস ইউজ করলে 20% যে অতিরিক্ত শুল্ক আমাদের দেওয়া হয়েছে সেটা হয়তো থাকবে না বলা হচ্ছে। তো আপনি যদি দেখেন $6 একটা প্রোডাক্ট যদি হয়, সেখানে 20% কিন্তু $1 সম্ভবত $1 সামথিং আসে। তো তার মানে কিন্তু স্টিল আপনি যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন, বা যদি আপনি আসলেই এটাকে ইউজ করা সম্ভব হয়, ডেফিনেটলি আমি মনে করি সেক্ষেত্রে আমাদের জন্য একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু এখানে, বিশেষ করে গার্মেন্টস এর কথা বলছি আমি, সুতার যেখানে আমাদের কটন ব্যবহার করা হয় সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা ভালো ধরনের সম্ভাবনা আমি দেখছি। জি, সেক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস কি আছে আমেরিকা থেকে সুতা আমদানি বাড়ানোর ক্ষেত্রে, যেহেতু লিড টাইমের একটা ব্যাপার আছে, অনেক দূর থেকে আনতে হচ্ছে, সেখানে কি কোনো জটিলতা হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি লিড টাইমের একটা ইস্যু তো থাকবেই। আমরা যেরকম আমেরিকা পাঠাতে প্রায় 2 মাস এখন লাগে, প্রোডাক্ট আমেরিকা থেকে আসতে তো সেরকমই লাগবে। আমরা যেসব জায়গা থেকে এখন আনছি সেসব জায়গা থেকে তো আমাদের এতদিন লাগে না। তো আমি বিশ্বাস করি যে এগুলো যদি একটা সুন্দর ম্যানেজমেন্টের মধ্যে সরকার যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয়, যে একটা বন্ডের ওয়্যারহাউস, একটা বড় যদি আমরা ওয়্যারহাউস করতে পারি যেখানে আমরা এনে আমরা আস্তে আস্তে ডেলিভারি নিতে পারবো, মানে কোনো একটা মেকানিজম করে যদি লিড টাইম থেকে কোনোভাবে কমানো সম্ভব হয়, যেটা আমি মনে করি হয়তো চেষ্টা করলে সম্ভব হতে পারে, ডেফিনেটলি সেভাবে কিন্তু এই মানে অবস্থাটা আমাদের অনুকূলে আনা যায়। আসলে সবকিছু হচ্ছে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টার ফলে করা সম্ভব বলে আমি মনে করি। জি, আপনি তো আসলে বিজেএমই এর খুবই অ্যাক্টিভ একজন মেম্বার ছিলেন এবং এখনও বিজেএমই এর যারা আছেন এখনও মেম্বার আছেন, মানে আগে পরিচালক ছিলেন, পরিচালক হওয়ার পরেও আপনি না থাকার সত্ত্বেও আপনি এই সেক্টর নিয়ে প্রচুর কাজ করছেন, গবেষণা করছেন। একটু যদি বলতে পারেন যে এই যে শুল্ক বৃদ্ধির কারণে আমাদের পোশাক খাতের অনেক ছোট ছোট কারখানা আছে, সেই কারখানাগুলোর মধ্যে কি অনেকেই বিপদের মধ্যে পড়তে পারে কিনা, যাদের অর্ডার কমে গেলে সেই ধরনের কোনো পরিসংখ্যান বা কোনো অ্যাজাম্পশন আপনি করতে পারেন কিনা? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যে আমি যে রিসার্চ করছি বা আমি দেখে আসছি ডাটাগুলো আপনি যদি দেখেন যে প্রথম থেকে কিন্তু আমি বলে আসছিলাম, আমার একটা ব্যক্তি ধারণা আমি পোষণ করছিলাম যে আমেরিকার মার্কেটে আমাদের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ হওয়ার কথা না, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে প্রোডাক্টের দাম যাই হোক না কেন ওদেরকে কিন্তু প্রোডাক্ট কিনতে হবে, এবং আমরা যে ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকি সেটা কিন্তু আসলে আমাদের কম্পিটিটররা আইদার সেটা কম বানায় অথবা বাকিদের কিন্তু সেই ধরনের প্রোডাকশন অফ স্কেল কিন্তু ওরকম না যে তারা আমাদেরকে পুরোপুরি বিট করতে পারবে। সুতরাং আমাদের কাছে কিন্তু ওদেরকে ডিপেন্ডেন্সিটা থাকতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক বলে আমি মনে করছিলাম। সো ডেফিনেটলি লং টার্মে আমার মনে হয় না যে এখানে অর্ডার কমবে বা অর্ডার কমতে পারে যদি না ফার্দার কোনো অ্যাবনর্মাল কিছু হয়। ফর এক্সাম্পল, এখন যদি ভারতের যদি শুল্ক 10% করে দেয়, বা পাকিস্তানের 10% করে দেয়, বা ভিয়েতনামের 10%, বা চায়নার যদি 20% বা 10% চলে আসে, অবভিয়াসলি সেটা তো ভিন্ন কথা। আদারওয়াইজ এই মোরাললেস এই ধরনের সিচুয়েশন থাকলে আমার মনে হয় না যে আমাদের অর্ডার ভবিষ্যতে কমার সুযোগ আছে। বারবার আমি একটা কথা বলছি যে হয়তো সিমিলারি ভাবে একটা সাময়িক একটা স্টেপ মানে একটু বিরতি আসতে পারে, একটু স্লো গতি হতে পারে, বাট ডেফিনেটলি আপনি যদি দেখেন করোনার পরবর্তী সময়েও কিন্তু 1-2 বছর কিন্তু একটা এরকম একটা ইস্যু হয়েছিল, দেন আস্তে আস্তে কিন্তু আবার ওদের ইকোনমি পুনরুদ্ধার হয়েছে, বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে বেটার করছে। বিকজ আরেকটা জিনিস মনে রাখতে হবে, চায়না থেকে কিন্তু যে কোনো ভাবেই হোক না কেন ওরা কিন্তু ওদের নির্ভরশীলতাটা কমানোর চেষ্টা করছে, এবং এট দ্য সেম টাইম চায়নাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট থেকে কিন্তু তারা অন্য শিল্পে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং চায়নার একটা পোর্শন কিন্তু বাংলাদেশে আসছিল এবং সেটা আসতে থাকবে যদি না অ্যাবনর্মাল কোনো আমাদের সিচুয়েশন খোদা না করুক হয়। ডেফিনেটলি সেক্ষেত্রে প্লাস মাইনাস হয়েও আমাদের কমার কারণ আমি মনে করছি না ব্যক্তিগতভাবে। আর ছোট ফ্যাক্টরি যে কথাগুলো আপনি বলছেন, আসলে এই পার্টিকুলার রিজনের জন্য ছোট ফ্যাক্টরির কথা আমরা এভাবে না দেখে আমরা দেখতে পারি যে ছোট ফ্যাক্টরি গুলো কিন্তু বিভিন্ন কারণেও আমাদের দেশে আসলে বিভিন্ন ইস্যুর রিজনে কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হচ্ছে, এবং সেটাকে আমি বলি হচ্ছে প্রতিযোগী সক্ষমতা। আমাদের যে প্রতিযোগী সক্ষমতার উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। ডাজন্ট ম্যাটার ইউএসএ ট্যারিফ বেড়েছে, আজকে ইউএসএ হয়েছে, কালকে তো ইউরোপে হতে পারে, ডেফিনেটলি এলডিসি গ্রাজুয়েশনের পরে ইউরোপেও আমাদের অনেক প্রতিবন্ধকতা আসবে। আপনি এখন নিজেদের আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের ভিডিও এডিশন তো আমাদের এখানে সক্ষম এখন হতেই হবে, তা না হলে ভবিষ্যতে তো অন্য যেকোনো কিছু হতে পারে। সুতরাং
এই যে বাইরের যেই উপাদানগুলো আছে এই ফ্যাক্টরগুলো তো আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমাদের দেশের যে ফ্যাক্টরগুলো আছে, আমাদের যেই আপনার নিরাপত্তা জনিত আমাদের ইস্যু থাকতে পারে, সেগুলো যদি আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের যদি পোর্টের সক্ষমতা আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের যদি লিড টাইমকে আমরা কমে আনতে পারি, আমরা যদি ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিকে আরো অনেক বেশি বাড়াতে পারি, আমরা যদি জ্বালানি খরচকে আমাদের কন্ট্রোলে রেখে আমাদের নির্বিচ্ছিন্ন জ্বালানি দিতে পারি, অবশ্যই তো এইগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে বলে আমি মনে করছি। সেক্ষেত্রে যে কোনো দেশেই হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে বায়ার দেখবে যে আপনার প্রোডাক্টটা কি রেটে ওখানে যে ফল করছে। এখন আপনি তো আসলে সেক্ষেত্রে আপনি নিজের যদি সক্ষম না হন, আপনি তো এটা করতে পারবেন না। সুতরাং এই জায়গাটায় কন্টিনিউয়াস আমাদেরকে কাজ করে যেতে হবে, এবং এখানে সরকার হোক আর বেসরকারি ভাবে হোক, সবাইকে একসাথে এই জায়গাটায় আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে সক্ষম হতে থাকতে হবে। হ্যাঁ জনাব রুবেল, আপনাকে ধন্যবাদ। তবে সবশেষ একটা প্রশ্ন করতে চাই যে গত সপ্তাহে আমরা দেখেছি মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। সেখানে বেসরকারি খাতের ঋণের যে প্রবৃদ্ধির লক্ষ্য সেটি কমানো হয়েছে, বেশ খানিকটা কমানো হয়েছে, এবং সুদের হার কমানোর কোনো উদ্যোগ আমরা দেখছি না। এবং গভর্নর যেই ইঙ্গিত দিয়েছেন, আসলে মূল্যস্ফীতি অনেক সিগনিফিকেন্টলি কমে না আসা পর্যন্ত এই জায়গায় আসলে উদার নীতিতে যাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। এটি সামনের দিনে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কোনো বা আপনাদের অর্থায়নের জায়গা থেকে কোনো প্রেশার ফিল করছেন কিনা? ডেফিনেটলি কিছুটা তো প্রেশার হবে। দেখেন, আমি মাত্রই কিন্তু এর আগের পয়েন্টটাতে আমি কি বলেছি যে আমাদের যে প্রতিযোগী সক্ষমতার যে উপাদানগুলো আছে সেখানে আমাদেরকে কিন্তু কম্পিটিটিভ হতে হবে, বিকজ আপনার দেশের সুদের হার, আপনার দেশের ইন্টারনাল সিচুয়েশন কিন্তু বায়ারের কাছে বিবেচ্য বিষয় না, তার কাছে তার কস্টটা বিবেচ্য বিষয়। এবং আপনি যখন প্রতিযোগিতা করবেন, আপনি কিন্তু অন্য দেশের সাথে একই প্রোডাক্ট নিয়ে প্রতিযোগিতা করবেন। সুতরাং ওই দেশের থেকে যদি আপনার কোনো ক্ষেত্রে আপনি মাইনাস হয়ে যান কোনো ফ্যাক্টরে, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি ফাইনাল প্রাইজে যে আপনি কিন্তু উইন করতে পারবেন না। সুতরাং এই ডেফিনেটলি ফাইন্যান্সিং কস্ট বা ফাইন্যান্সের তো আমাদের বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা বলেন, একটা গ্যাপ বলেন হয়েছে, এবং সেটার খেসারত কিন্তু এখন অবশ্যই এই বর্তমান সরকার বা বর্তমান আমাদের ব্যবসায়ী সমাজ সবাইকে বহন করতে হচ্ছে কম বেশি। তো ডেফিনেটলি আমি বুঝছি যে হ্যাঁ, সেখানে একটা দুর্বলতা আমাদের ছিল, আমরা এখন সেটা কাটায় উঠছি। বাট এট দ্য সেম টাইম ব্যবসা তো এটা আসলে বাইরে আপনি যখন আন্তর্জাতিক ব্যবসা করবেন সেই ক্ষেত্রে ক্রেতারা তো আর এটা বুঝতে চাবে না। অবভিয়াসলি এই জায়গাগুলোতে আমাদের কন্ট্রোল থাকতে হবে, কন্ট্রোল থাকলে আমরা কিন্তু বেটার করব। আমি এটা মেনে নিচ্ছি যে হ্যাঁ, আমাদের অনেক ল্যাকিংস ছিল যেগুলো কাটাতে হয়তো আমাদেরকে কঠোর হতে হচ্ছে। বাট এগেইন আমি বলছি যে এট দ্য সেম টাইম আন্তর্জাতিক ব্যবসায় কিন্তু আপনি বায়ারকে এটা বোঝাতে পারবেন না যে আপনার ইন্টারনালি আপনার কি সমস্যা চলছে। সো আর একটা কথা আমি একটু অ্যাড করতে চাই এখানে। দেখেন, আমরা বিশেষ করে আমি বারবার আমাদের ইন্টারনাল ফ্যাক্টর কেন বলছি, বাংলাদেশ আমরা যে কতগুলো দেশ প্রতিযোগিতা করি পোশাক খাতের ক্ষেত্রে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, আপনি যদি দেখেন আমরা যদি তথ্যপত্র বিশ্লেষণ করে দেখতে পারবো 20 থেকে 30% মধ্যেই টোটাল এক্সপোর্টের গার্মেন্টস এর এক্সপোর্ট হচ্ছে অন্যান্য দেশগুলোতে হাইয়েস্ট। সেটা হচ্ছে আপনার পাকিস্তান আছে আর ক্যাম্বোডিয়া সম্ভবত, আর ভিয়েতনাম, চায়না হচ্ছে তার টোটাল এক্সপোর্টের 4% করে হচ্ছে অ্যাপারেলে, এবং ইন্ডিয়া হচ্ছে 2%। তাহলে দেখেন যে কতটা সিগনিফিকেন্ট আমাদের জন্য গার্মেন্টস খাতটা, যে 86% 85% আমরা এক্সপোর্ট করছি আমাদের টোটাল এক্সপোর্টের। সুতরাং আমাদেরকে আসলে গার্মেন্টস সেক্টরটাকে, বাংলাদেশের সেক্টরটাকে আপনি অন্য দেশের সাথে সবসময় মিলানো চলবে না, তার থেকে বেশি প্রায়োরিটি আপনাকে দিতে হবে, কারণ ওদের দেশে কিন্তু আরো অনেক অবলম্বন আছে, আমাদের দেশেও আরো অবলম্বন হওয়া উচিত। একই সাথে যেহেতু আমাদের এখনো তৈরি হয়নি, সুতরাং আমাদের এই সেক্টরে যদি কোনো কিছু হয় আমরা কিন্তু টিকতে পারবো না। এবং দেখেন, একটা ইউএস এর মার্কেট নিয়ে অলরেডি আমাদের পুরো দেশেই কিন্তু স্থবির হয়ে গেছিল সবকিছু। সুতরাং এই সেক্টরটাকে বিকল্প সবসময় বাঁচায় রাখা উচিত। বিকল্প সেক্টর অ্যাটলিস্ট দ্বিতীয় তৃতীয় ওইরকম কাছাকাছি না আসা পর্যন্ত তো আপনাকে কোনো না কোনো ভাবে এটাকে আপনাকে যে কোনো ভাবে সাপোর্ট দিতেই থাকতে হবে। আপনি চায়না 4% টোটাল এক্সপোর্ট করার পরেও সেখানে কিন্তু তারা বিভিন্ন সাপোর্ট, বিভিন্ন দেয়, বিকজ তারা জানে যে পরিমাণে অন্যান্য ইন্ডাস্ট্রি এবং লোক এখানে কাজ করছে, যদি কোনো কারণে এই সেক্টরটা ধ্বংস হয় তাহলে কিন্তু ওই লোকদেরকে পুনর্বাসন করতে বা ওই সেক্টরকে পুনর্বাসন করতে এর থেকে হয়তো অনেক বেশি টাকা খরচ হবে। সুতরাং এই সমস্ত জিনিস আসলে মাথায় রেখে আমার মনে হয় যে আমাদের এই সেক্টরের প্রতি অনেক লং টার্ম প্ল্যান থাকা উচিত আমাদের। জি অবশ্যই, নিশ্চয়ই সরকারও সেই চেষ্টা করবে, আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন রুবেল, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা শুনছিলাম বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের কাছ থেকে শুল্ক আলোচনায় তিনিও বলছেন যে অব্যাহত রাখা উচিত এবং সরকারের আরও সহায়তা
চেয়েছেন। এবারে চলে যাচ্ছি শেয়ার বাজারের খবরে। শেয়ার বাজারের খবর জানতে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এই মুহূর্তে লেনদেন নিশ্চয়ই লেনদেন চলছে। লেনদেন পরিস্থিতি গত কয়েকদিনের যে মানে গত অন্তত 1 মাস ধরে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটিরই ধারাবাহিক অবস্থা। আজকে 81 পয়েন্ট বেড়েছে, বিশাল অঙ্কের ডিএসইএক্স যে সূচক সেটি বেড়েছে 81.87 পয়েন্ট, অবস্থান করছে 5525 পয়েন্টে। ডিএসসি সরিয়ে ইন্ডেক্স বেড়েছে 20 পয়েন্টের বেশি। ডিএস30-র অবস্থান 2146, বেড়েছে 32 পয়েন্ট। লেনদেনের পরিমাণ যদি দেখি প্রায় 1000 কোটির কাছাকাছি লেনদেন, 876 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দিন শেষে সেটি হয়তো বা 1000 কোটি ছাড়িয়ে যাবে এমনটা আশা করা যায়। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 229টির, কমেছে 117টির এবং অপরিবর্তিত আছে 52টি কোম্পানির শেয়ারের দর। জানাবো স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট। প্রথমে যদি দেখি মুদ্রার বিনিময় মূল্য 122 টাকা কেনা হচ্ছে মার্কিন ডলার, বিক্রি হচ্ছে 123। ইউরো 135 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর আমরা যদি দেখি স্বর্ণের দাম, 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম 1,71,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,63,797। 18 ক্যারেট 1,40,000 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,126 টাকায়। রূপার বাজারের দরদাম জানতে চাই। 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 2,683 টাকা। 18 ক্যারেট 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে কথা বলছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না দেখেন, ইসি তো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ইসি হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ইসির সাথে তো আমাদের রাজনৈতিক লড়াইটা না। আপনারা জানেন যে আমরা যখন দরখাস্ত দিয়েছি, আমরা শাপলাকেই আমাদের প্রতীক হিসাবে চাওয়ার জন্য দরখাস্ত দিয়েছি। এবং আপনারা জানেন প্রতীকটা বরাদ্দ হয় যখন নির্বাচন কমিশন নিবন্ধন সার্টিফিকেটটা দেয়। যেহেতু নিবন্ধন সার্টিফিকেট আমরা এখনো পাইনি, তো সেই প্রতীকটা নিয়ে আমরা এখন তো কথা বলতে পারছি না। বিধিমালায় তফসিলে নাই, জি, এটা আমরা এর আগেও বলেছিলাম যে বিধিমালা যে কোনো পর্যায়েই সংশোধনযোগ্য এবং এটা সংশোধনের জন্য আইন বা অধ্যাদেশেরও দরকার হয় না। এটা নির্বাচন কমিশন চাইলেই এটি সংশোধন করতে পারে। কিন্তু এটা তো আপনাদের নিবন্ধন দেওয়ার আগে করতে হবে, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। জি, তবে আমরা আমরা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, পরিস্থিতিগুলো কিভাবে বলবো। গত 15 বছরে আমাদের যেটা হয়েছে হলো মানুষ ভোট দিতে পারে নাই। আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অর্থাৎ আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। 3 নম্বর জিনিস, একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান, কিন্তু আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত। এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল, শহীদ হয়েছিল, ওনাদের একটা এজেন্স ছিল তো যে আমি ভোট দিতে পারি না, এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি। সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি, জমা দিয়েছি, সামনেও যাচ্ছি। তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি, এবং জনগণের সামনেই আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ।
নির্বাচন কমিশনে কথা বলছিলেন এনসিপি নেতারা, আমরা সেখানে ছিলাম, তাদের বক্তব্য শুনছিলাম। এবারে চলে যাব জনপদের শিল্প ও বাণিজ্যের খবরে। চলতি মৌসুমে নেত্রকোনায় পাটের আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, বাজারে দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এ জেলায় পাটের আবাদ বাড়াতে কৃষককে সার, বীজ সহ সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া সহ বিভিন্ন উপজেলায় পাটের আবাদ করেছেন কৃষক। বিভিন্ন জলাশয়ে পাট জাগ দেয়া ও রোদে শুকিয়ে সময় মতো বাজারজাত করার জন্য ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষক জানান, চলতি বছর কাঠাপ্রতি পাট উৎপাদন হয়েছে প্রায় 4 মণ। বাজারেও দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এমন প্রেক্ষাপটে পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। সাতপাড়া থেকে আসে, তারপর চিয়াবাসী বিভিন্ন গ্রাম আছে, এই সব জায়গা থেকে আসে। তো পাটের দাম, ভালো পাটের দাম আছে 4,000 টাকা, 3500, গতবার ধরেছে 2200 টাকা, 300 টাকা মন, এবার দাম বাড়তেছে। পাটের আবাদ বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষককে সব ধরনের সহযোগিতা করছে কৃষি কর্মকর্তারা। পাটের ব্যবহারটা যদি আমরা বাড়াতে পারি, সেই ক্ষেত্রে আমাদের পাটের যে চাহিদাটা সেটি বাড়বে, এবং পাটের চাহিদাটা যদি বাড়ে তাহলে বাজার মূল্য বাড়বে। বাজার মূল্য যদি বৃদ্ধি হয়, কৃষকরা যদি লাভবান বেশি হয়, সেই ক্ষেত্রে হয়তো পাট চাষটা বাড়ার একটা সম্ভাবনা থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 4,410 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাওরের মাছ খেতে সুস্বাদু, এই খ্যাতি দেশ জুড়ে। এবছর ভরা বর্ষাতে হাওরে পানি কম থাকায় বড় মাছ তেমন পাওয়া যাচ্ছে না, তবে ছোট ছোট অসংখ্য দেশীয় জাতের মাছ পাওয়া যাচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, মাছের পরিমাণ বৃদ্ধিতে 14টি স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখন বর্ষাকাল, এ সময় হাওরে বোয়াল, আইড়, রুই, কাতলা, কালবাউস, পাবদা, কই, মাগুর, শিং, চিংড়ি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে এই বছর ভরা বর্ষাতেও হাওরে পানি কম, ফলে অন্যান্য বছরের তুলনায় বড় মাছ কম পাওয়া যাচ্ছে। তবে দেশীয় ছোট মাছ পাওয়া যাচ্ছে বেশ, দামও অন্যান্য বছরের তুলনায় বেশি। মাছের পরিমাণটা ওই আসানো যেরকম আমরা চাচ্ছিলাম এরকম না, অনেক কম মাছ এখন সরবরাহ অনেক কম এবং তুলনামূলক দামও অনেক বেশি। বালিখলা মাছ বাজারে বর্ষা মৌসুমে প্রতিদিন কোটি টাকার মাছ কেনা বেচা হলেও এবছর প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকার মাছ কেনা বেচা হচ্ছে। প্রতিদিন মাছ 1 কোটি টাকার উপরে মাছ বেচা বিক্রি হতো। এবছর মাছের সংখ্যা কম, এটার অর্থ হইলো মানে যে আপনার বর্ষা কম, পানি নাই, দেশে পানি কম থাকাতে মাছের সংখ্যা একদম কম। কারণ এই কারণে প্রতিদিন ডেলি এই 30-40 লাখ টাকার মাছ বেচা বিক্রি হয়। হাওরে মাছের পরিমাণ বৃদ্ধিতে 14টি স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। রিসেন্টলি আমি আরো 14টা নতুন মৎস্য অভয়াশ্রম, স্থায়ী মৎস্য অভয়াশ্রম স্থাপন করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ করেছি। এই সিদ্ধ জালগুলা তো এটা প্রায় প্রতিদিনই কোনো না কোনো উপজেলা অভিযান এবং মোবাইল কোর্ট চলমান আছে আমাদের। ভরা বর্ষায় এমন কোম্পানি আর কখনো দেখেনি হাওরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল পরিকাঠামো তৈরির খরচ সামলাতে অভিনব পথে হাঁটছে মেটা। এর জন্য প্রায় $200 কোটি ডেটা সেন্টার সম্পদ বিক্রি করে দেবে কোম্পানিটি। মেটার লক্ষ্য বাইরের আর্থিক অংশীদারদের সাথে যৌথভাবে ডেটা সেন্টার তৈরি করে খরচের বোঝা কমাবে। এআই এর জন্য বড় ডেটা সেন্টার বানাতে চান সিইও মার্ক জাকারবার্গ। তাই এই পদক্ষেপ। বিজ্ঞাপন থেকে একদিকে যেমন মেটার আয় বাড়ছে, তেমনি এআই এর পেছনেও বিনিয়োগ বাড়ছে কোম্পানিটির। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।